This podcast is with my big brother Unmesh Ganguly. Into an artist mind, একটা মানুষের একজন আর্টিস্টের ভিশন. উই ভাইবড এ লট টুগেদার অ্যাকচুয়ালি অন এ ভেরি পার্সোনাল লেভেল. তো সেই জায়গার থেকে কনভারসেশনটা এমন হয়েছে যেটা হয়তো খুব নতুন. উন্মেষ গাঙ্গুলিকে এতটা নতুনভাবে হয়তো আগে কখনো পাওয়া যায়নি. তার চিন্তাভাবনা, তার ভিশন কী রয়েছে এবং আরও অনেক কিছু জেনে নিন উন্মেষ গাঙ্গুলিকে নতুনভাবে শুধুমাত্র এসএসএনই কনভোজে. উন্মেষদা, থ্যাংক ইউ আসার জন্য. ফার্স্টেই তোমাকে অনেকটা লেট করিয়ে দিয়েছি. না ঠিক আছে, তোমার কাজও ছিল. বেসিক্যালি আজকে যেটার জন্য বসা, মানে একটা ভাই টু ভাই কনভারসেশন এবং কন্টেন্ট নিয়ে কথা এবং কোথাও একটা ইমোশনাল সাইড. এবং আমার মনে হয় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর্টিস্ট, মানে তোমার কথা যদি বলি, হিউম্যান সাইডটাও কোথাও মানুষের সামনে হয়তো অতটা আসে না যতটা কন্টেন্ট আসে বা কাজ আসে তাদের. সেই বিষয়গুলোর জন্যই তোমার সাথে বসা. তো ফার্স্টে তোমার কাছে আমি যেটা একটা কাজের দিয়েই শুরু করব, সেটা হচ্ছে বাংলায় কন্টেন্টের, মানে আমরা যে ইউটিউব কন্টেন্ট বলি, কন্টেন্টের ফিউচার কি রয়েছে? আমি ওভারঅল জেনারিক তোমাকে, মানে ব্যাপারটা সেই মানে ফিউচার আমাকে জিজ্ঞেস করা মানে সেই অনেকটা ভবিষ্যৎবাণী করতে বলার মতো, কিন্তু মানে ভবিষ্যৎবাণী ব্যাপারটা নয়, বাট আমার যা এক্সপিরিয়েন্স, মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, মানে তুমি আমাকে জিজ্ঞেস করছো যখন কন্টেন্টের এক্সপিরিয়েন্স, মানে এখন অনেকেই কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটার তো অনেক বেড়ে গেছে, তো কন্টেন্ট ক্রিয়েটার আরো বাড়বে, আরো স্যাচুরেটেড হবে, মানে ইন টার্মস অফ আজকে সাধারণ মানুষের যেটা পেশা, এই কন্টেন্ট ক্রিয়েশন, যেটা মানে আমরা যখন 4-5 বছর আগে আমরা বলতাম যে কন্টেন্ট ক্রিয়েটার, অনেকে জিজ্ঞেস হতো আচ্ছা ইউটিউব করিস, সেখান থেকে কত আসে, ফেসবুকে ভিডিও ছাড়িস, কত আসে, কিন্তু এখন একটা ওয়াইড অডিয়েন্সে সেই আইডিয়াটা কিন্তু হয়ে গেছে, কারণ তারা কন্টেন্ট নিজেরা ছাড়ছেন, তারা মনিটাইজ করছে, তারা বানাচ্ছে, তারা ব্র্যান্ডের সাথে কাজ করছে. প্রচুর মানুষ ইউটিউব থেকে একটা চ্যানেল করে সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার তাদের হয়ে যাচ্ছে. তো কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আরো মানুষ প্রচুর আসবে, বিভিন্ন টাইপের কন্টেন্ট মানুষ বানাবে. আর এটা একটা নর্মালি যেমন কি বলবো, ইঞ্জিনিয়ার, ডক্টর, হ্যাঁ আমি ব্যাংকে চাকরি করি, বা এই একটা নর্মাল প্রফেশনের মতো এটা একটা প্রফেশন হয়ে যাবে আমার মনে হয়. রাইট. বাট এই প্রফেশনে না, মানে তোমাকে জাজ করার ব্যারিয়ারটা কে থাকছে? যেমন ডাক্তার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে তুমি একটা পরীক্ষায় সার্টেন পাস করতে হয়. এখানে ফার্স্টেই তুমি ওপেন প্ল্যাটফর্মে চলে আসছো, দিচ্ছ, মানে তারপর তোমার যদি দম থাকে কন্টেন্টে বা তোমার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে, সেটা যাবে ওয়াইডার অডিয়েন্সের কাছে, না হলে যাবে না. মানে অডিয়েন্স আলটিমেটলি এটার পরীক্ষাটা নির্ধারণ করে. হ্যাঁ, মানে যেমন ডক্টরের ক্ষেত্রে একটা মেডিকেলের একটা এন্ট্রান্স দিতে হয়, বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটা এন্ট্রান্স দিতে হয়, AIEEE যেগুলো দিতে হয়, মেডিকেলের ক্ষেত্রে একটা দিতে হয়, যেটা এমস এর যে নিট দিতে হয়. এক্ষেত্রে পরীক্ষাটা হচ্ছে অডিয়েন্সের কাছেই, যেটা মানে অডিয়েন্সই হচ্ছে নির্ধারক, অডিয়েন্সই হচ্ছে জাজ, যে তুমি কতটা ভালো কন্টেন্ট বানাচ্ছ. অ্যান্ড তাদের কমেন্টস, তাদের রিভিউ আর ওয়ার্ড অফ মাউথ, মানে একটা হয় হচ্ছে প্রচুর মানুষ না কন্টেন্ট দেখে কিন্তু কমেন্ট করে না. মানে আমার মনে হয় আই এম ওয়ান অফ দেম, যে আমি প্রচুর মানুষের কন্টেন্ট দেখি, কিন্তু আমি কিন্তু আমি আজকে ভুবন মামের প্রচুর কন্টেন্ট দেখেছি, কিন্তু আমি কিন্তু গিয়ে একটাতেও কমেন্ট করিনি. তো এক্স্যাক্টলি, মানে আমার মনে হয় এই মানুষগুলো কিন্তু সবসময় সংখ্যায় বেশি, যারা তুমি একটা ভিউ আর কমেন্টের রেশিও দেখবে, আমাদের নিজেদেরই যদি বলি, মানে সাবস্ক্রাইবার বা কমেন্টের রেশিও তুমি দেখবে সবসময় একটা হিউজ ডিফারেন্স থাকে. তো কমেন্ট দিয়ে পুরোটা জাজ না করে আমি বলবো ওয়ার্ড অফ মাউথ, মানে আমি অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথটা খুব ম্যাটার করছে আর কি সেক্ষেত্রে. কারণ আমি তোমাকে কি, মানে তুমি আমাকে অন্যের ব্যাপারে কি মানে বলছো আমার ব্যাপারে, আচ্ছা এই বিএমএস এর এই কন্টেন্টটা দেখলি কি ভালো হয়েছে, বা এই কন্টেন্টটা দেখলি আগের থেকে ভালো হয়নি, মানে ওই ব্যাপারটার ওই ওয়ার্ড অফ মাউথটাই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট. রাইট. তুমি স্কেচের মধ্যে রয়েছো, তো কখনো কখনো আর্টিস্টের মাইন্ড থেকে, মানে আমি প্রথমে যেটা আসবো, এটা সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে বিএমএস এ এই মুহূর্তে তুমি একা রয়েছো. না একা নেই, হ্যাঁ তুমি বলো, জিজ্ঞেস করে নাও. হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে তুমি মেন জিনিসগুলো তোমার পাস অন হয়ে যায়, মানে তোমার হয়েই যায়, তারপর অন্য কেউ কিছু তৈরি করলেও
সেখানে একার উপর একটা এটা টিম ওয়ার্ক ডেফিনেটলি, একদম একদম। সেখানে দায়িত্বটা কি অনেকটা বেড়ে যায় না? তুমি জানি বিএমএস এর ছেড়ে চলে যাওয়ার দায়িত্ব, ব্যাপার। হ্যাঁ, মানে সেটা তো মানে সেটা নিয়ে ধরো আগেও মানে অনেক কথা হ্যাঁ, বলেছি। আমি ওই জন্য ওটাখানে ঢুকছি না, বাট হ্যাঁ। আই এম টকিং অ্যাবাউট রেসপন্সিবিলিটিস। রেসপন্সিবিলিটিস প্রথম থেকেই বেশিই ছিল, মানে যত দিন যাচ্ছে আরো মানে বাড়ছে, আর আমার রেসপন্সিবিলিটিস নিতে ভালো লাগে। তবে আমাদের টিম ওয়ার্কটাও আরো স্ট্রং হচ্ছে আমার মনে হয়, মানে টিম গেমটাও আরো স্ট্রং হয়েছে আগের থেকে। মানে ইন টার্মস অফ তুমি যদি আগের আমাদের স্কেচগুলো দেখো আর এখনকার স্কেচগুলো দেখো, মানে সিনেমাটোগ্রাফি ওয়াইজ বা কালার ওয়াইজ বা সাউন্ড ওয়াইজ আমরা অনেক বেটার করার চেষ্টা করেছি। মানে একটা জিনিস দেখতে অনেক ভালো হয়েছে আমার মনে হয় আগের থেকে, মানে আমাদের স্কেচগুলো দেখতে অনেক ভালো হয়েছে। বা স্ক্রিপ্টের ক্ষেত্রে এখন অনেক কমপ্লেন্স আসছে যে না আগের মতো হচ্ছে না, সেটা একটা অন্য দিক, সেটার ব্যাপারে আমি একটু পরে আসছি। বাট আমি বলবো টিমের ব্যাপারে বলতে গেলে আমি এখন একা নেই, মানে আমি হয়তো এখন মানে ফেস হিসেবে আছি, বাট আমরা যদুবাবু টিউশন শুরু করলাম, সেখানেও আমরা অনেকগুলো ফেস ইন্ট্রোডিউস করেছি। মানে ছন্দক তো ছিলই, অভিনয় করতো, তীর্থঙ্কর রায় অভিনয় করছে, অনুষ্কা বলে মেয়েটি অভিনয় করছে। আমরা রিসেন্টলি অমিত শাহের সাথে কাজ করলাম। তো আমি মানে অভিনেতা হিসেবে অনেকের সাথে কাজ করতে চেষ্টা করছি। আর আমাদের টিমে এখন সাহেব বলে আমার যে বন্ধু, সে কাজ করছে, সাহেব লক্ষণ। রূপান মল্লিক বলে একটি ছেলে আছে, ও এডিট করছে, ডিওপি করছে, মানে ডিওপির কাজ করছে, কালার করছে। অনিশ বলে একটি ছেলে আছে, ও অ্যাসিস্ট করছে রূপানকে। সায়ন্তন বলে একটি ছেলে আছে, আর্ট করছে। তো আমার মনে হয় যে মানে মেকআপ আর্টিস্ট আমরা বিভিন্ন সময় শুট ওয়াইজ আর কি আমরা ইয়ে করি। বাট আমার মনে হয় যে আমার টিম টা আমি মানে এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে আমরা পরবর্তীকালে গিয়ে আমরা একটা শর্ট ফিল্ম বানাতে পারি, বা গ্রুপ অফ পিপল যারা ফিল্ম মেকিং এ ইন্টারেস্টেড। মানে রাদার দ্যান একটা স্কেচ শুট করছি বাড়ি চলে যাচ্ছি, সেটা না, বাট আমরা ওই শুটটা থেকে অ্যাজ আ টিম আমরা কি শিখছি, মানে ওটা এখন আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে আজকে হ্যাঁ লার্নিংটা, মানে কি বলতো আজকে আমাদের শুটের ক্ষেত্রে আচ্ছা এই লাইটটা এখানে দিলে এরকম একটা লাগছে, ঠিক আছে, আমরা এই হ্যাঁ মানে প্রপ আগে আমরা প্রপ ইউজ করতাম না, এখন আমরা প্রপ ইউজ করছি। মানে আমরা আগে জাস্ট লকডাউনের সময় শুরু করেছিলাম, তো তখন অত কিছু ভাবতাম না যে না ঠিক আছে যা টিউবলাইট জ্বলছে একটা পোটা রিফ্লেক্ট করে দিচ্ছি। কিন্তু এখন আমরা প্রপার লাইট মানে একদম করে ইয়ে করে শুট করছি, প্রপার লাইটিং ইয়ে করে। সো আমার মনে হয় টিমের মানে সেই হিসেবে টেকনিক্যালি এটা হয়তো অনেক মানে এতটা বাইরে আসে না, বাট এটা অ্যাকচুয়ালি এখানে পডকাস্টে এসছি যখন আর কি মানে বলাই যায় যে আমাদের নিজেদের ইন্টারনাল টিম মানে স্ট্রেংথটা, যে না টিমের একটা কাজ নামানো, সেই টিম ওয়ার্কটা আমার মনে হয় অনেক স্ট্রং হয়েছে, মানে আস্তে আস্তে আরো স্ট্রং হচ্ছে আর কি। এইটা তুমি টিম ওয়ার্কটা কেন মেনশন করলে? মানে এটা কি ফর ইওর পার্সোনাল ভিশন অফ ফিল্ম মেকিং? হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে আমার ইচ্ছে আছে, মানে অবশ্যই বিএমএস চ্যানেলে যদি করতে পারি নাথিং বেটার দেন দ্যাট। মানে আজকে যদি আমাকে অন্য কোথাও কোনো ওটিটি বা কোনো মানে হলটা তো অনেক বড় ব্যাপার, মানে বড় জায়গা, মানে কোনো ওটিটিতে না গিয়ে যদি আমাকে আজকে বিএমএসেই কোনো কন্টেন্ট বানাতে হয়, কোনো সিরিজ বানাতে হয়, তাহলে আই উড বি মোর দ্যান হ্যাপি। তো ওটা একটা টার্গেট আছে। আমরা আগে একটা চেষ্টা করেছিলাম, ওই সিরিজটা মানে আমার পার্সোনালি মানে প্রোডাকশন ভ্যালু হিসেবে অত ভালো লাগেনি, তো ওইটা বাড়িয়ে আর একটা সিরিজ যদি করা যায়, প্রোডাকশন ভ্যালুটা বাড়িয়ে, লুক অ্যান্ড ফিল যেটা এখন বলে লোকে। তুমি পার্সোনালি এনজয় বেশি কি করো, মানে রাইটিং অর অ্যাক্টিং? আমি সত্যি কথা বলতে রাইটিংটা মানে এটা কোনো ইয়েই নয়, রাইটিংটা আমি শিখেছি রীতিমতো, বহু বছর আমি রাইটিংটা করছি আর কি। তো মানে রীতিমতো একদম বেস থেকে যে না এটা হয়, মানে কি বলবো, এটা একটা বেসিক মানে স্ক্রিন প্লে স্ট্রাকচার, এটা হচ্ছে একটা ফরম্যাট, এই রাইটিং এর ফরম্যাট নিয়ে আমি প্রচুর মানে রিসার্চ করেছি, পড়াশোনা করেছি অনেক বছর ধরে। অ্যাক্টিংটা ইজ সামথিং যেটা আমি ইটস মানে ভেরি অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে। তো আমি কখনোই আমি বলবো না যে অ্যাক্টিংটা আমি এনজয় করি না, বাট আমার মনে হয় রাইটিংটা আর অ্যাক্টিংটা না, মানে আমার ক্ষেত্রে আর কি ইটস ভেরি মানে কি বলবো, আমি হয়তো লিখতে লিখতে অভিনয় করছি, ডায়লগগুলো আমি আছে এটা বলতে বেশি ভাল লাগবে, সো যখন লিখছি কিন্তু আমি কিন্তু লিখতে লিখতেও তাহলে অভিনয়টা করছি। তো সেক্ষেত্রে আমি বলবো আমি তো দুটোই সাইমালটেনিয়াসলি করছি, সিঙ্কে করছি স্ক্রিপ্টটা লেখার সময়, তো দুটোই ওই পুরো প্রসেসটাই আমি এনজয় করি, মানে আলাদা করে বলতে রাইটিং আর অ্যাক্টিং তো কিছু থাকছে না আর তাহলে। মানে তোমার পার্সোনাল ভিশন রয়েছে দুটোই? না মানে পরে গিয়ে আই ওয়ান্ট টু বি এ ডিরেক্টর।
ওকে ওকে আমি মানে যেটা বলছিলাম যে বানাতে চাই, মানে আমি মানে এবার যে বানায় তাকে তো মেইন মানে ডিরেক্টরই বলা যায়। তো আমার ডিরেক্ট করতে খুব ভাল লাগে। আর সব থেকে যেটা ভাল লাগে সেটা হচ্ছে মানে ওইভাবে ভিশন বলতে গেলে, তুমি একটা জিনিস লিখেছো, মানে ধরো আমি একটা জিনিস লিখেছি মানে অন পেপার, মানে ইভেন যদুবাবুর ক্ষেত্রে আমার এটা অনেকদিন পর হলো, বিকজ অনেকদিন পরে যদুবাবু বানালাম। যদুবাবু সিজন 2 এখন BMS এ দেখা হচ্ছে, আপনারা কি দেখতে পারেন, প্লাগ ইন করে দিলাম। বাট কথাটা হচ্ছে মানে while directing actors সব থেকে যেটা আমার মেন স্যাটিসফাইং লাগে, যে আমি একটা জিনিস লিখেছি, একটা ডায়লগ লিখেছি, সেই ডায়লগটা মাথার মধ্যে ভাবি, কারণ সেটা আমি জানি যে আমি বলবো না, ঠিক আছে, কারণ ওটা অন্য একজনের ডায়লগ আমি লিখেছি, সেটা আমি অ্যাক্টিং করে দেখতে পাচ্ছি না, একটু আগে যেটা বলছিলাম সেটা আমি অ্যাক্টিং করে দেখতে পাচ্ছি না। সেটা যখন আমি কাউকে কাস্ট করি, আর সে এসে কোনো অ্যাক্টার, মানে ফর এক্সাম্পল অমিত সাহা, আমাদের এই আগের এপিসোডেই একটা যদুবাবুর আগের এপিসোডেই মানে ফার্স্ট এপিসোডে একটা ক্যারেক্টার করেছিল সদ্গতিপতি বলে। তো সদ্গতিপতি, আমি ক্যারেক্টার লিখতে ভালোবাসি, কিন্তু সব থেকে বেশি স্যাটিসফাইং হচ্ছে ওই ডায়ালগটা সে কেমন ভাবে বললো, তুমি তাকে এমন ভাবে একটা বলতে বললে, আর সে তার নিজের একজন অ্যাক্টর, তার নিজের ট্যালেন্ট নিয়ে এলো, সেটার মধ্যে সে তার নিজের আর্টিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে এলো, অ্যান্ড সে ডায়ালগটা বললো, ওটা যখন ওয়াইল ক্যামেরার পেছন থেকে তুমি যখন মানে আমি যখন দেখি না, দ্যাট ইজ দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট। রাইট। সো ওই জায়গায় তারপরে আচ্ছা ঠিক আছে আরেকটু বেটার হবে এটা, মানে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যতক্ষণ না পাচ্ছি এক্স্যাক্টলি জিনিসটা, সেটা কাউকে বোঝানো, আর সেটা যখন বুঝে করে, সেটা অ্যাক্টরদের সাথে বলো, সেটা মানে ডিওপির সাথে বলো, মানে এডিটিং এর সময় বলো, ওই ডিরেক্টরের কাজটা আমার ছোট থেকেই খুব ভালো লাগে, কারণ আমি মানে আমার মনে হয় এটাই আমি সব থেকে বেশি এনজয় করি, মানে এটা আমি এখনো করতে পারছি না, আর আমার মনে হয় আলটিমেটলি ওটাই করতে চাই আর কি। বাট ইউ আর এ ফ্যাবুলাস অ্যাক্টর। আমি রিসেন্টলি তোমার কিছুদিন আগে, এক সপ্তাহ হয়নি, শর্ট ফিল্ম একটা দেখলাম, আমার নামটা এগেন নাগরিক, রাইট, ট্যাক্সি যেটা, তো রাইট, মানে ব্রিলিয়ান্ট অ্যাক্টিং, মানে সিরিয়াসলি আমি বলবো তুমি যদি ডিরেক্টর ডাইরেকশনে যদি চলে আসো, অভিনয়টা ইউ শুড নেভার লিভ। হ্যাঁ, এবার এটা অনেকেই বলে যে না, মানে আমার মানে এরকম মানুষ, মানে মানুষের সাথে আমার দেখা হয় অনেক মানুষের সাথে দেখা হয়, অনেকেই বলে অভিনয় কেন করছিস, মানে যারা আমাকে অনেক ছোট থেকে চেনে আর কি, কারণ তারা আমায় ছোট থেকে অন্যভাবে দেখেছে, তারা তো দেখছে আমি 2020 সাল থেকে আমি ঘোতন, যদুবাবু এসব করছি, কিন্তু আগেন মানে অ্যাক্টিংটা ঠিক আছে, মানে অ্যাক্টিংটা ইজ সামথিং যেটা আমি করতে চাই, আমি এরকম বলবো না যে আমি এনজয় করি না, মানে অবশ্যই করতে চাই, কিন্তু ওই একটা ফ্রেম সাজানো, পেছন থেকে অভিনয়টা মানে করতে বলা, আর একটা নতুন অভিনেতার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে, মানে যার সাথে আমি ধরো বাড়িতে একাই থাকি, একাই ফ্যামিলি স্কেচে একাই অভিনয় করছি, আরেকজন একটা অভিনয়, যেমন নাগরিকটা ইজলি, মানে নাগরিকে খুব ভাল লেগেছে মানে অভিনয় করতে, মানে পিয়া দেবনাথের সাথে আমি যেটা করেছিলাম, তো মানে ওই কাজটা নাগরিকটা তো ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে। আচ্ছা, তুমি আমি টেকনিক্যালি হচ্ছি হয়তো এগেন, নতুন অভিনেতাদের সাথে কাজ করলে কেন ভালো লাগে, মানে এটা কি শিখতে পারার জন্য শুধুমাত্র না? হ্যাঁ, নতুন অভিনেতার সাথে কাজ করতে ভালো লাগে কারণ আমি ওই যেটা বললাম, ওই যেটা লিখি তারপর যেটা দেখতে পাই, ওই ব্যাপারটা যদি আমি সেটা নিজের স্ক্রিপ্টে লিখি সেটা তো খুবই ভালো হয়, আর অবশ্যই শেখার একটা ব্যাপার থাকেই, কারণ বিভিন্ন অ্যাক্টর তাদের বিভিন্ন অ্যাপ্রোচ, আর আমার তো পুরোটাই হচ্ছে দেখে শেখা, মানে আমি তো থিয়েটার করিনি, আমি কোনো মানে সেরকম স্কুল অফ অ্যাক্টিং এর থেকে আসি না, যে না এইরকম এই কি বলে অনেক রকম আছে না অ্যাক্টিং এর থিওরি, ওই স্কুল থেকে বিলং করে, তো আমি তো ওরকম আমার কোনো ব্যাপার নেই, তো যেরকম অভিনয় করে তারটা আমি পুরোপুরি অবজার্ভ করার চেষ্টা করি, যখন একসাথে অভিনয় করছি আচ্ছা ও কিভাবে ডায়লগটা বলছে সেটা দেখার চেষ্টা করি, আচ্ছা বেশি যাতে স্কেচের মতো না করে ফেলি, ন্যাচারাল যখন অভিনয় করতে হচ্ছে, যেমন নাগরিকে করতে হয়েছে, এই আর কি। এগেন আর একটা টেকনিক্যাল কোশ্চেন আমার হঠাৎ মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি ডিপে ঢুকছি মানে অভিনয়ের ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী একবার একটা কথা বলেছিল যে একজন অ্যাক্টরের একটা ক্যারেক্টার অনেক কিছু দিয়ে যায়, অনেক কিছু কেড়ে নেয়। এটা কি সে হয়তো বলেছিল একটা সিনেম্যাটিক একটা লং ক্যারেক্টার যেটা তাকে 30 দিন প্রেপ করতে হয়েছে, তারপর একটা অভিনয় করতে হয়েছে, এই জন্য না তুমি যখন স্কেচ করছো বা একটা নাগরিকের মতো বাইরে এসে কাজ করছো, তখনও তুমি এটা মানে ব্যক্তিগতভাবে ফিল করো যে প্রত্যেকটা ক্যারেক্টার তোমাকে কিছু দিয়ে যাচ্ছে, মানে এটা আমার মধ্যে থাকা থিয়েটার অ্যাক্টর জিজ্ঞেস করছে না, মানে এটা আমরা কনভারসেশন হলো যে বেশি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ
বা ব্যাপারটা হচ্ছে তুমি মানে যেহেতু তুমি থিয়েটার করো মানে সেই ব্যাপারটা তুমি এই কোয়েশ্চেনটাকে সেইভাবে মানে ভেবেছো এই জিনিসটাকে নিয়ে। বাট আমি সত্যি কথা বলতে আমি না এত মানে ভাবি না হ্যাঁ ডিপে মানে আমি আজকে ধরো আজকে আমি যদি ভাবতাম যে না আছে আমি ট্যাক্সি ড্রাইভারের রোল করছি, তো আমাকে ট্যাক্সি ড্রাইভারের মতো ঠিক আছে বিহেভ করতে হবে, বা মানে ট্যাক্সি ড্রাইভাররা যেমন করে মানে আমাদের একটা তো ইয়ে আছে যে ট্যাক্সি ড্রাইভাররা এরকম হয়, মানে আমাদের একটা তো পারসেপশন আছে যে না আচ্ছা ট্যাক্সি ড্রাইভাররা মানে হলুদ ট্যাক্সি যায় না, না করে দেয়, ঠিক আছে, বেশি ভাড়া চায়। তো আমি তো সেইটা তখন ভাববো না, কারণ ধরো মানে আমি জাস্ট এটা ভাবি যে একটা স্ক্রিপ্ট এসছে, মানে দেখো কথার কথা মানে সত্যি কথা বলতে অ্যাক্টিং নিয়ে আই এম ভেরি দ্য রং পার্সন টু আস্ক আর কি। আমি যদি এখন নওয়াজুদ্দিন সিদ্দিকীর ব্যাপারে মানে উনি কিভাবে করেছেন সেটা নিয়ে আমি কমেন্ট করি, না না সেটা তোমার অভিজ্ঞতা। হ্যাঁ আমি জাস্ট নিজে আমি একদম খুবই মানে সাধারণ, আমি মনে করি যে না আমি একজন খুবই সাধারণ মানে অভিনেতাও আমি বলবো না, আই এম ট্রাইং, আমি মেইনলি কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, মানে অ্যাক্টিংটা করছি ঠিক আছে ভালো লাগছে করছি, মানে করতে চাই এরকম না যে করতে চাই না, বাট কথাটা হচ্ছে কি মানে অ্যাক্টিং নিয়ে আমি কিছু মানে টিপ্পনি দিতে চাই না আর কি। মানে খুব বাজে করে কিরকম অদ্ভুত হয়ে যাবে না ব্যাপারটা। না আমি এটা অ্যাকচুয়ালি অভিজ্ঞতা থেকে জিজ্ঞেস করেছিলাম। অভিজ্ঞতা বলতে আমি ধরো আমি মানে কথা বলছি, আমি ট্যাক্সি ড্রাইভার মানে এই নাগরিক নিয়ে একটু বলা যেতে পারে যে আমি নাগরিকের সময় আমি আমাকে স্ক্রিপ্টটা রজত আর অরুণাভ যারা ডিরেক্টর রাইটার আর কি, তো তারা এসে শোনালো স্ক্রিপ্টটা, আমি পড়লাম যে তুমি হচ্ছে শিবু, তুমি হচ্ছে তোমার সাথে এই জিনিসপত্র হয়েছে, তুমি ছোটবেলায় তুমি কলেজে পড়তে কিন্তু তুমি কলেজ তোমাকে ছেড়ে দিতে হয় ডিউ টু ফাইন্যান্সিয়াল রিজনস, তো তুমি এখন ট্যাক্সি চালাও, মানে তুমি পড়াশুনো করেছো বাট স্টিল তোমাকে সামাও ওই প্রফেশনটা চুজ করতে হয়েছে। তো সামাও আমি এটাই ভাবছিলাম যে মানে কি বলবো, যতক্ষণ না সত্যি কথা বলতে ট্যাক্সিওয়ালা ফিলিংটা কখন এলো জানো, যখন আমি সেদিন সকালে শুট ছিল আর আমি ওই কস্টিউমটা পরলাম, মানে একটা ট্যাক্সিওয়ালার যে ইউনিফর্মটা পরলাম না, আর আমার এটা দেখেছি মানে আমার ক্ষেত্রে এটা আমি যে কোনো ক্যারেক্টার প্লে করি, মানে আমি তো বাবা প্লে করি, মা প্লে করি, মানে যদুবাবু প্লে করি, তো আমার ক্ষেত্রে মনে হয় কস্টিউম আর মেকআপটা না আমার মানে অ্যাক্টর সাইডটা জাগানোর জন্য অনেকটা মানে ইয়ে আর কি, মানে ওটা একটা হিউজ রিজন মানে ট্রিগার আর কি। আচ্ছা আমি যতক্ষণ মানে এটা হয়েছে স্কেচের থেকেই, কিন্তু এই প্র্যাকটিসটা স্কেচের থেকেই হয়েছে, যতক্ষণ আমি যদুবাবুর মতো চুলটাকে এরকম একটা স্টাইল করে এখানে একটু সাদা করে মুখে একটা পান নিয়ে মুখটা এরকম বেঁকিয়ে একটু বলছি, পানটা মুখে ঢোকালাম ব্যাস আমি যদুবাবু হয়ে গেলাম, রাইট মানে বুঝতে পারছো। তার আগে আমি এমনি নর্মাল প্র্যাকটিস করেছি ঠিক আছে, বাট আমার ক্ষেত্রে মানে আমার পার্সোনালি আমার ক্ষেত্রে ওই কস্টিউম আর মেকআপটা আমার মনে হয় খুব মানে ম্যাটার করে আর কি। এইটা ওই রকম ব্যাপার, অনেকের ক্ষেত্রে অনেকে বলে যে আমাদের ক্ষেত্রে ড্রেসটা কনফিডেন্সের জন্য খুব বেশি ম্যাটার করে, ড্রেস পরার পর যে কনফিডেন্সটা। হ্যাঁ প্লাস তারপরে ট্যাক্সিতে মানে ড্রাইভারের সিটে বসলাম প্রথমবার, ঠিক আছে, তো ওইখানে বসে হ্যাঁ স্টিয়ারিং নিয়ে করছি ঘামটা মুচ্ছি, তো ঠিক আছে, এবার যতটা ভালো লেগেছে মানুষের যতটা বিলিভেবল হয়েছে আর কি, এই হচ্ছে ব্যাপার। স্যাচুরেশনের আমি একটু আসবো, সেটা হচ্ছে আর্টিস্টের মধ্যে, মানে তুমি ক বছর হলো তোমার বিএমএস এ মানে কন্টেন্ট ক্রিয়েট করা? হ্যাঁ কনস্ট্যান্ট 2019-এর শুরু থেকে আমি অফিসিয়ালি ধরি ব্যাপারটাকে, 18 শেষ থেকে একটু চেষ্টা করছিলাম, বাট ওইভাবে দেখতে গেলে মাঝে 2019-এও মাঝে অনেক এদিক ওদিক কাজ করেছি, তো ওইভাবে দেখতে গেলে 2019 থেকে আমি ডেডিকেটেডলি করছি ইউটিউবটা, মানে আমার ধরো 5 বছর কমপ্লিট হবে তাহলে 19, 20, 21, 22, 23। কখনো মনে হয়নি যে এখন আর তৈরি করতে পারছি না, এই সময় আর লেখাটা না আসছে না বা হচ্ছে না, জাস্ট আসছে না, এটা বার্ন আউট বলে এটাকে, মানে এটা আমার মনে হয় সব ইউটিউবার বা সব আর্টিস্টেরই হয়, একটা বার্ন আউট হয় একটা টাইমের পর, মনে হয় যে আমি নতুন কিছু দিতে পারছি না, আমি নতুন কিছু বলতে পারছি না, বা আমি ফুরিয়ে গেছি, এটা সব আর্টিস্টেরই হয়, মানে এটা মানে অ্যাজ এ ইউটিউবার বলবো না, এটা অ্যাজ এ রাইটার বা ডিরেক্টর বা অ্যাক্টর বা মিউজিশিয়ান, পেন্টার, কবি, সবারই হয় এটা। দে ফিল যে না আমি মানে তুমি ধরো না আমি ফর এক্সাম্পল আমি অঞ্জন দত্ত বা চন্দ্রবিন্দুর কথা আমি বলবো, দেখো চন্দ্রবিন্দু আমি ছোটোর থেকে মানে আই ওয়াজ আ হিউজ ফ্যান অফ চন্দ্রবিন্দু, আমি এখনো আছি, মানে কিন্তু ছোটবেলার যে সময়টা বেড়ে ওঠার সময়টা না, তখন ওই ক্লাস 2, 3, 4, 5, 6 তখন চন্দ্রবিন্দুর গান শুনতে খুব ভালো লাগতো আর কি, মানে তালগুলো মিউজিকগুলো, কিন্তু চন্দ্রবিন্দু কি তারপরে মানে চন্দ্রবিন্দু একটা সময় অবধি কিন্তু গান দিয়ে গেছে, কিন্তু চন্দ্রবিন্দু কি 2000 ওই আমি যখন কলেজে উঠলাম তখন কি কোনো নতুন গান সেরকম ভাবে তারা দিতে পেরেছে? তারা হয়তো পারেনি,
কিন্তু তাদের সেটা দরকারও নেই, কারণ তারা একটা জিনিস ক্রিয়েট করে গেছে অলরেডি, সেটাকে তারা আর ইয়ে করতে চায় না যে না ঠিক আছে ওটা আমরা করে গেছি, সেরকম ওটা থাকুক। অঞ্জন দত্তর ক্ষেত্রে বলতে পারি, অঞ্জন দত্ত যখন পরপর উনি মিউজিক অ্যালবাম বানাচ্ছিলেন, তখন ধরো ওই একটা মানে সাধারণ মানুষের ওই হরিপদ একজন মানে ছোটখাটো লোক, একটা ক্যারেক্টারকে নিয়ে একটা গান, কলকাতা নিয়ে একটা গান, ছোটদের একটা গান, মানে এটা একটা অ্যালবামে কিন্তু অঞ্জন দত্ত থাকতোই। আর অঞ্জন দত্তর ইন্টারভিউ দেখেছি আমি, যেখানে উনি বলেছেন যে আমার আর গান লিখতে ইচ্ছে করছে না, মানে আর সেই একই গান আমি সেই একই নতুন কি বলছি। তো এটা সবারই হয়েছে, অ্যান্ড আমার মনে হয় আমারও হয়েছে, আমার এখনো হয়। মানে ইনফ্যাক্ট আমার এখন একদমই স্কেচ লিখতে আমার অতটা ভালো লাগে না, বিকজ আমার মনে হয় যে মানে আমি স্কেচ করে ফেলেছি অনেকগুলো। কারণ কি বলতো, আমি না কোনোদিন চাকরি করিনি, আমি কোনোদিন চাকরি করতে পারিনি। আমি 2016 সালে অ্যাড এজেন্সিতে একটা কাজ করতাম অ্যাজ এন ইন্টার্ন। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি। আমি একটা কলেজে পড়াতাম মাঝে, মানে মুম্বাইয়ে, মানে আমি এজ এ প্রফেসর কাজ করেছি। সো আমি কোনোদিনই না একটা মানে ফিল্ডে বেশি দিন থাকিনি, কারণ আমার সবসময় আমার বেশি দিন লাগে না ওই স্যাচুরেটেড ফিল হতে। তা আমার মনে হয় সেই মানুষটা সে 2020-21 সালটা ছেড়ে দাও, 21 সালে আমি 6 মাস ধরে ওয়েব সিরিজ বানিয়েছিলাম একটা, 2020 তাও ধরো শেষের দিকে করেছি, 2020, 21, 22, 23 4 বছর ধরে সে আমি স্কেচ বানাচ্ছি। তার মানে আমি কতটা স্যাচুরেটেড আর কি, আমি নিজে জানি সেটা। রাইট। এবার একটু কাজের কথা থেকে বাদ দিয়ে একটু ব্রো টু ব্রো কনভারসেশনে যাব। হ্যাঁ একদম। তোমার কি সিংহ রাশি? এই কথাটা কেন জিজ্ঞেস করছি সেটা হচ্ছে, তুমি বললে যে আমার একটা সে আছে, এবং আমি বললাম স্পিরিচুয়ালিটিতে ঢুকবো, মানে ওকে হ্যাঁ আচ্ছা। তো আমার মনে হলো তোমার পার্সোনালিটি থেকে, তাই জিজ্ঞেস করলাম, মানে তুমি আদৌ এগুলো বিশ্বাস করো, বা স্পিরিচুয়ালিটি তোমার কাছে কি? মানে সত্যি কথা বলতে আমি না একদমই স্পিরিচুয়াল বা রিলিজিয়াস বা ওই দিকে, বা এই হরোস্কোপ রাশি তুমি বললে, হ্যাঁ কি রাশি কি মানে আমি কিছুই জানি না সেরকম ভাবে। হ্যাঁ আমার মানে জানি মানে কি একটু আধটু রিসার্চ তো সবাই করে। আমার ওইভাবে দেখতে গেলে বার্থডে ওয়াইজ বোধহয় আমি পাইসেস, আমার মার্চে জন্ম। আচ্ছা। তো আর আমি জানি না কি মানে বাংলায় সেটাকে কি রাশি মানে জানি না, মিন রাশি। রাইট। বাট সেটা আমি বাংলাটা বোধহয় একটু আলাদা রকম কিছু একটা হয়, একটা আলাদা রয়েছে, গণনা করতে হয়। এবার আমি না সত্যি কথা বলতে আমার এই ব্যাপারগুলো আমার পার্সোনালি একটু বোরিং লাগে। মানে আমার বিকজ আমি ওই ব্যাপারটায় কোনোদিন ইন্টারেস্ট পাইনি, যেটা ইন্টারেস্ট পাই আর কি। মানে আমি স্ক্রিপ্ট রাইটিং এ ইন্টারেস্ট পেয়েছি, ইউটিউবের অ্যালগোরিদমে ইন্টারেস্ট পেয়েছি, সেটাও হয়তো যারা হরোস্কোপ করে তারা পায় না। ওরকম যাদের যেটাই ইন্টারেস্ট, কিন্তু আমার মা তো করে। তো আমি মায়ের ওই বা হ্যাঁ আস্থাটাকে, ওই সিম্পল যে ভিশনটাকে, না সে আই রেসপেক্ট। তো দ্যাট ইজ এটা আমার মনে হয় অনেকেই করে, মানে এইভাবে তারা পরে নেয় কিছু একটা আংটি পরে নেয়, অনেকে অনেক গলায় চেন পরে নেয়, বা সে কোথাও একটা পুজো দিয়ে আসে। তো সেগুলো আছে, সেগুলোও যেমন দেখেছি ওইভাবে দেখতে গেলে। বাট আই এম নট এ ভেরি স্পিরিচুয়াল, মানে ওরম ভাবে না, আমি বলতে পারবো না। আমার কাছে মনে হয় আমার যতক্ষণ আমি লিখতে বসি না, মানে আমি যতক্ষণ আমি মানে আই এম রাইটিং, আই এম ইনটু আমার মনে হয় মেডিটেটিং। বুঝতে পেরেছি তুমি কি বলতে এক্স্যাক্টলি। মানে আমার কাছে আমার রাইটিংটা ইজ মাই মেডিটেশন। আমি যতক্ষণ লিখছি আমার একটা মনে হয় যে না আই এম ট্রাইং, আচ্ছা আমি অনেক ডিপে ঢুকছি, আচ্ছা একটা চরিত্র দেখো, 3-4টে চরিত্র, তাদের মাথায় কি ভাবনা চিন্তা, ইটস এ ডিপ থট, রাইট? মানে যদুবাবু কিভাবে ভাববে, এখানে নিতাই কিভাবে ভাববে, এখানে কটকটি কি বলবে। তো এখানে মানে আমার মনে হয় তাদের মাইন্ডসেটে কোথাও ঢুকতে হচ্ছে আমাকে, মানে প্রত্যেকটা চরিত্র মাইন্ডসেটে ঢুকতে হচ্ছে। তো আমার মনে হয় ওটাতেই আমার ঢুকতে এত ভাল লাগে। তো ওটাই আমার কাছে আর কি, মানে আমার মেডিটেশন বা স্পিরিচুয়ালিটি আমার আর কি। তুমি রুটেডের থেকে আমরা, মানে তুমি যেরকম ফ্যামিলি থেকে এসছো বা যে জায়গা থেকে এসছো, আমি এটা জানতে চাইবো যে কোথাও গিয়ে আমরা না প্রচন্ড নর্মাল জায়গা থেকে বিলং করি বা এসছি, সাডেন ফেম বা এই জিনিসগুলো কতটা চেঞ্জ করেছে তোমার মাইন্ডসেটকে? এবং মানে আমি ছোট ভাই হিসাবেও জানতে চাইবো এটা তোমার কাছে, যে সাপোজ আমি যদি তোমাকে ধরো একজন সিনিয়র হিসেবে বললাম বা কিছু হিসেবে বললাম যে কিভাবে ডিল করতে হবে বা কিভাবে ডিল করতে হয়, কেউ একজন জানতে চাইছে তোমার কাছে যে ফেমকে আসার পর যারা আমরা নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি বা যারা আমরা নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, বা সম্পর্ককে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আই এম নট টকিং ইন টার্মস অফ পার্সোনাল রিলেশনশিপ, প্রফেশনাল রিলেশনশিপকে হ্যান্ডেল করার ব্যাপারটা, মানে এগুলো নিয়ে তুমি ভাবো বা
তুমি মেনটেন করো, কোনো একটা সার্টেন আইডিওলজি রয়েছে? প্রথমে ফেমের ব্যাপারটায় আসি। আমার যখন 17 বছর বয়স, তখন আমাদের একটা শর্ট ফিল্ম সিলেক্ট হয় হচ্ছে নন্দনের কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল, যেটা চিত্রবাণী অর্গানাইজ করে, সেটাতে। তো তখন আমি আর আমার বন্ধু, ওই একটু আগে বলছিলাম সানি, তারও নাম, তোমার নামও সানি। তো আমরা না তখন স্কুলে পড়ি, 17 বছর বয়স, তখন আমরা নন্দনে আসছি, নন্দনে অনেকের আরো শর্ট ফিল্ম দেখানো হচ্ছে, আমাদের স্কুলে জানতে পারছে ব্যাপারটা যে এই দুটো ছেলে স্কুলে পড়ে, 12-এ পড়ে, তারা কিছু একটা শর্ট ফিল্ম বানিয়েছে যেটা কলকাতায় দেখানো হচ্ছে, নন্দনে দেখানো হচ্ছে। সেটা মানে যা হোক, কন্টেন্টটা নিয়ে আমি কিছু বলছি না, মানে ব্যাপারটা হচ্ছে একটা 17 বছরের ছেলে বাঁকুড়ার, তারা একটা কাজ করেছে যেটা কলকাতার নন্দনে দেখানো হচ্ছে। তখন ব্যাপারটা না বাঁকুড়ার মধ্যে ব্যাপারটা ওয়াজ এ হিউজ থিং, রাইট? মানে হিউজ থিং মানে আমি বলবো স্কুলে সবাই এটা নিয়ে কথা বলছে, বা ইয়ে নিয়ে কথা বলছে, দ্যাট ওয়াজ হিউজ ফর এ 17-year-old আর কি, মানে আমাদের কাছে তো ইট ওয়াজ এ হিউজ থিং। তারপরে আবার ওই ব্যাপারটা সিলেক্ট হওয়াটা পরপর, তার পরের বছরে সিলেক্ট হয়েছে, তারপরে বছরে সিলেক্ট হয়েছে, তারপরে আর ব্যাপারটা আমার মনে হয়েছে যে না, এখানে তো নতুন, তার KIFF সিলেক্ট হয়েছে যখন আমার 19 বছর বয়স, 2014 সালে, মানে 19-20 বছর বয়স। তো আমার মনে হয় না, আমি না দেখেছি ফেমটা, না মানে আমি না ওই ফেম ব্যাপারটা ছোট থেকে দেখেছি, আর আমার কাছে কখনোই না ইজিলি তো আসেনি, প্লাস যখন এসছে না তখন একটা লিমিটে এসছে। মানে আমি বলবো আমি যখন ঘোতন হিসেবে পপুলার হলাম তখন কিন্তু কোভিড, ওকে, তখন কিন্তু কেউ বাড়ির থেকে বেরোচ্ছে না, তখন বেরোলেও কিন্তু মাস্ক পরে বেরোচ্ছে, তখন কিন্তু রাস্তায় বেরোলেই যে আমাকে মানে আমি সারাক্ষণ মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছি, এই উমেশ গাঙ্গুলি চলে এসেছি ঘোতন, ওই ব্যাপারটা কিন্তু নেই। আমি যখন পপুলার হয়েছি ইটস কোভিড টাইম, তো আমাকে এই সময়টা আমার মনে হয়েছে, দেখো আমার কয়েকটা ইনটিউশন আছে ছোট থেকে, এগুলো আমার মানে আমার এই কথা বলবো, এই ম্যাজিকটাতে আমি বিলিভ করি, আমি যেটা ভাবি আচ্ছা একটু দের ইজ সাম ম্যাজিক, মানে আমাকে ইউনিভার্স কিছু বলার চেষ্টা করছে, তো আমার মনে হয় কোভিডের সময় ঘোতনের পপুলার হওয়া, তারপর এতদিন পরে কলকাতা এলাম আমি, মানে এই বছর আমি কলকাতায় শিফট করেছি, কলকাতা ইজ দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি সেভাবে দেখতে গেলে, এখানে সব কাজ হচ্ছে। ঘোতন করার সময় আমি প্রচুর বাইরে কাজের অফার পেয়েছি, আমি তখন বলেছি না, আমি জানিও না, মানে হয়তো কোনো ভালো ওয়েব সিরিজের অফার পেয়েছি, আমি জাস্ট রিজেক্ট করে দিয়েছি, আমি বলছি না, আমি এটাই করতে চাই, আমি এখন কলকাতা যেতে পারছি না, আমার করোনা হয়ে যাবে, ঠিক আছে? মানে তখন তো মানে সেই চাচা আপন প্রাণ বাঁচা আর কি, বুঝতে পারছো, মানে ওরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় ফেম ব্যাপারটা আমি সবসময় খুব লিমিটে দেখেছি, আর এমন সময় পেয়েছি, মানে ধরো আমি যদি একটু আগে পপুলার হতাম, আমি যদি কোভিডের আগে পপুলার হতাম, তাহলে আমি কি ওইভাবে ভাবতাম? কিন্তু আমি কোভিডের সময় যেহেতু পপুলার হয়েছি, আমি ওই ঘোতন ফার্স্ট ভিডিওটা ভাইরাল হচ্ছে মার্চে লকডাউন হয়েছে, এপ্রিলে ভাইরাল হয়েছে, তো আমার সবসময় এটা মাথায় কাজ করেছে যে বস তুই এখন ভাইরাল, কিন্তু তুই কিন্তু রাস্তায় এখন বেরোতে পারবি না, তো সো ইউ নিড টু ওয়েট। সো আই হ্যাভ অলওয়েজ লার্ন টু ওয়েট। আমি সবসময় জিনিসটা মানে আমি ওয়েট করতে শিখেছি আর কি, মানে সবকিছুর ব্যাপারে, মানে আমি জানি যে ব্যাপারটা ইজি নয় একদম, মানে এই ফেম পাওয়া ব্যাপারটা, মানে যারা কাজ করে ইউটিউবে কাজ করে, যারা নর্মাল অ্যাক্টর, সেলিব্রিটিজ, এভরিওয়ান হ্যাজ ওয়ার্কড ভেরি হার্ড। সো বলে ওভারনাইট সাকসেস, বাট অ্যাকচুয়ালি ওভারনাইট হয় না। ওভারনাইট সাকসেস আমার তো হয়নি, হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে তো হয়নি, কারণ আমি তো ছোট থেকে ধর অনেক কিছু হয়েছে, 17 বছর বয়সে ওটা হয়েছে, তারপরে 19 বছর বয়সে KIFF সিলেক্ট হয়েছে, তখন একটা মানে অনেকে কলেজের মধ্যে আমি পপুলার ছিলাম, কলেজে স্কুলে পপুলার ছিলাম, ঠিক আছে, ছোট থেকে একটু দেখতে শুনতে ভালো, একটু এমনি পপুলার, হ্যাঁ মানে ছিয়ে মানে বাড়াবাড়ি করলাম একটু, ঠিক আছে, মজা করছি, এটা মজা করে বললাম, বাট ব্যাপারটা হচ্ছে মানে কি বলতো, ব্যাপারটা যে কথা অনেকেই বলতে চেয়েছে, অনেকেই অনেক কিছু বলেছে, ঠিক আছে, আরে তোমার মানে দেখা হয় অনেক মানুষের সাথেই, বাট ওইটা সবসময় ভাবা যায় আচ্ছা কন্টেন্টটা ভালো লাগে বলে কিন্তু দেখে, কন্টেন্টটা যেদিন এই যে এখন লাস্ট কয়েকটা স্ক্রিপ্ট অত ভালো হয়নি আমি জানি, তো সেটা যতদিন ভালো হবে না মানুষ দেখবে, তারপরে ওই ফেম ব্যাপারটা আই নো যে ইটস ভেরি মানে খুব মানে কি বলবো, হ্যাঁ মানে ঠুনকো একটা ব্যাপার, রাইট? তোমার সিনেমার প্ল্যানিং, বাংলা সিনেমা নিয়ে ফিরে আসবো, কি চলছে, মানে তোমার কি মনে হচ্ছে? দেখে এগেইন আমি জানি চলছে না, তুমি বলবে হয়তো কমেন্ট করবো কিনা আমি জানি না, মানে না আমি একদমই কমেন্ট করতে চাই এই ব্যাপারে। কিছু চলছে না, বাংলা সিনেমা চলছে না, বাংলা সিনেমা মানে চলছে না বলতে
ইয়াং অডিয়েন্স আমি বলবো, নেই। মানে আমি দেখতে যাই না, Right. মানে আমার ইন্টারেস্ট, আমার টিকিট কাটতে ইচ্ছে করে না, আমি কি করবো? মানে আমার একটা সিনেমারও পোস্টার দেখে বা ট্রেলার দেখে বা দেখে মনে হয় না যে আমি একটা মানে কোনো মাল্টিপ্লেক্স বলো, মানে হ্যাঁ ঠিক আছে নন্দনে দেখতে গেলে ঠিক আছে, রাধা স্টুডিও দেখতে গেলে ঠিক আছে, দেখাই যায়, মানে এরকম মনে হয় যে না ঠিক আছে এটা আমি, তো সবারই একটা মানে ইয়ে আছে যে না আমি এত টাকা আজকে খরচা করব, ভাবনা চিন্তা আছে, তো আমার ইচ্ছে করে না আমি এই সিনেমাটার পিছনে টাকা খরচা করব। মানে রিসেন্ট যে সিনেমাগুলো বেরোলো, এই একসাথে 4টে সিনেমা বেরোলো, আমি একটাও দেখিনি। কেন দেখিনি? বিকজ আমার সেই সিনেমার ট্রেলার বা সেই সিনেমার যে বক্তব্য সেটা আমার মধ্যে সেই ইয়েটা ইন্টারেস্টটা গ্রো করাতে পারছে না। মানে আমার একটা আমি বলবো আমি যদি নিজেকে 29 থেকে 30ও যদি ধরি, আমি একটা 30 বছরের একটা ছেলে, আমি আজকে অনেক কিছু দেখছি এদিক ওদিক, আমার বাবা মারা হয়তো অত কন্টেন্ট দেখে না, তারা এখন বেঙ্গলি সিনেমা তো মানে বাংলা সিনেমা বেশিরভাগ তো তাদেরকেই কেটার করছে, তো আমায় কেটার করছে না, তো আমি কেন দেখতে যাব? মানে এটা তো একটা আছে, ইয়াং অডিয়েন্সকে খুব একটা তো কেটার করছে না বাংলা সিনেমা। না, খুব সিমিলার ভিউ পয়েন্ট যে ইন্টারেস্টিং কিছু লাগছে না। 2007-এ দাঁড়িয়েও হয়তো মিস্টার ফাটাকেস্টোর জন্য আমি পাগল ছিলাম পার্সোনালি, একটা ফাটাকেস্টোলে পাগল ছিলাম, একটা মিঠুন চক্রবর্তী সিনেমা বলতে 5 টাকার সিডি এনে দেখেছি, মানে এটা হয়তো সবার সাথেই ঘটেছে। বাট এই মুহূর্তে কোনো কমার্শিয়াল সিনেমা এক তো হচ্ছেই না যতদূর আমি জানি, দ্বিতীয়ত হলেও সেগুলো ইন্টারেস্টিং কিছু তেমন তৈরি হচ্ছে না যেটা মনে হচ্ছে যে বাঙালি আনা রয়েছে, প্লাস এর মধ্যে ইন্টারেস্টিং নতুনত্ব কিছু লাগছে না একদমই। আর আমার মনে হয় যারা বানাচ্ছে তাদের একটা পার্সপেক্টিভ আছে, যারা প্রডিউসার বা যারা ডিরেক্টর বা যারা অনেক বড় বড় মানে জায়গায় আছে আর কি, তারা নিজেদেরকে একটা মনে করছে যে এরা এটা নিয়ে কেন কথা বলছে, মানে এরা সিনেমার ব্যাপারে কি বোঝে, এইটা একটা কিন্তু পার্সপেক্টিভ আছে। তো আমার মনে হয় যে আজকাল কিন্তু মানে একটা মানে আমি বাঁকুড়ায় একটা প্রত্যন্ত একটা গ্রামের কথা বলছি, সেখানে কিন্তু আমি দেখেছি তারা মোবাইলে নার্কোস দেখছে, তো তারা নেটফ্লিক্স আছে তাদের কাছে, তো এখন বেশিরভাগ মানুষ কিন্তু সিনেমার ব্যাপার বোঝে, কন্টেন্ট দেখে, কম্পেয়ার করে, তাদের সময়টার ভ্যালুটা বোঝে যে না আমি এই সিনেমাটা একটা ওয়েব সিরিজে একটা আছে, এই এপিসোডটা ফার্স্ট এপিসোডটা ভালো লাগলো না আমি দেখবো না, তারা কিন্তু সেটা ডিসাইড করছে। সো আমার মনে হয় প্রথমে আর কিছুদিন আগে পরমব্রত চ্যাটার্জির একটা ইন্টারভিউ বেরিয়েছিল যে আমাদের এখানে জওয়ান পাঠান বানালে চলবে না, বাংলা অডিয়েন্স হিপোক্রিট না এরকম টাইপের কিছু একটা বলেছিল আর কি, মানে দ্বিচারিতা আছে অডিয়েন্সের। তো আমার মনে হয় এইভাবে না, এইটা কিন্তু একজন বলেছে পাবলিকলি, অনেকদিন পর সেটা কিন্তু বেরিয়ে এসছে। বেশিরভাগ কথাবার্তা তো যারা বলে তাদের তো অনেস্টলি তো অনেকেই অনেক কিছু বলে না, সবাই তো একটা সেই প্রিটেন্ড করে অনেক কিছু বলে, আমার তো এটাই মনে হয়। তো আমার মনে হয় যে আসল যে ব্যাপারগুলো তারা যে নিজেদের মধ্যে যেগুলো ভাবছে তারা কিন্তু অডিয়েন্সের সামনে ক্লিয়ার বেশিরভাগ মানুষ নয়, দে আর নট অনেস্ট, অ্যান্ড ওই জন্যে কোথাও না কোথাও তাদের ডিসঅনেস্টিটা ধরা পড়ছে। অডিয়েন্স কিন্তু বোকা নয়, অডিয়েন্স বোকা নয়, অডিয়েন্স বুঝে যায় যে ডিরেক্টর কি বলতে চাইলো, ডিরেক্টর কি আদৌ কিছু বলতে চাইলো, ডিরেক্টর এই গল্পটার মধ্যে দিয়ে কি বলতে চাইলো, এটা কিন্তু এখন অডিয়েন্স বুঝতে পারছে, অ্যান্ড তারা কম্পেয়ার করছে অন্য একটা সিনেমার সাথে বা সিরিজের সাথে, বাইরের বা সাউথের বা অন্য দেশের হোক, কোরিয়ার হোক, আমি জানি না, বাট অডিয়েন্স কিন্তু বোকা নয়। আর বাংলা সিনেমা যে তারা দেখতে যাচ্ছে না, ইটস দেয়ার ডিসিশন, অ্যান্ড আমার মনে হয় বা এটাতে মানে হা হুতাশ করার কিছু নেই, মানে ইটস লাইক দেয়ার চয়েস। একটা বিজনেস তুমি চালাতে পারছো না, একটা ইন্ডাস্ট্রি মানে দিনকে দিন ইয়ের দিকে যাচ্ছে, রসাতলে যাচ্ছে, এটা মেকার্সদের ফল্ট, মানে যারা বানাচ্ছে তারা ইন্টারেস্টিং কিছু বানাতে পারছে না, এবং হয়তো এটা বলেও লাভ নেই বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, কারণ এমনি মানুষ দেখবে যদি তাদের ভালো লাগে ফ্র্যাঙ্কলি। আর এইটা আমি নিজেও খুব শুনি যে আমাদের কাছে বাজেট নেই, আমার এই কথাটা খুব অযৌক্তিক কেন লাগে তুমবার তাহলে। হ্যাঁ, বাজেটটা তো একটা মানে ফ্যাক্ট হতে পারে, আমি ডিনাই করছি না কমপ্লিটলি, কমার্শিয়ালে হয়তো লাগেও, বাট তাছাড়াও তো একটা তুমবার তৈরি হচ্ছে, আরো অনেক সিনেমাও তৈরি হয়েছে যেগুলো মোটামুটি বাজেটে, বাট রিস্ক নেওয়ার মানুষ খুব কম আছে। যেমন আমি কথা বলছি যে দেব একমাত্র আমার মনে হয় যে লাস্ট মানে খুব অনেক বেশি রিস্ক নিয়েছে, মানে ওইভাবে দেখতে গেলে ফ্রম 2017, তারপরে আবার তাকেও তো মানে প্রফিট করতে হবে, তো ওই জন্যই মানে টনিক বা প্রজাপতি বা সাজবাতি এই সিনেমাগুলো মানে আমরা বুঝতে পারি, আমি এটাই বলতে চাই আমার অন ক্যামেরা যে দেবদা আমরা কিন্তু বুঝতে পারি যে তুমি কেন করছো। সো মানে ইটস ভেরি এভিডেন্ট, রাইট? আজকে একটা বাঘা যতীনটাকে মানে একটা কি বলবো মানে মাস্টারপিস বা এরকম বড় একটা স্কেলে বানানো,
অ্যান্ড সেটাতে আমি মানে আমার বন্ধুরা দেখতে গেছে, বা ধরো 4টে সিনেমা একসাথে রিলিজ করেছে, আমি একটা দেখতে গেছি, অন্য কেউ একটা অন্য কেউ দেখতে গেছে, সে বাঘাযতীন দেখে সে আমায় বলছে যে ভাই আমি হাফ টাইমে বেরিয়ে গেলাম। রাইট। এটা 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 একটা সে আমার বন্ধু, সে সে তার যথেষ্ট টেস্ট আছে মুভিতে, সে এটা কেন বলবে আমাকে যে আমি ভাই ভাল লাগছে না হাফ টাইমে বেরিয়ে গেলাম? মানে একটা সিনেমা দেখতে দেখতে পুজোর সময় হাফ টাইমে বেরিয়েছে, মানে সিনেমাটার মানে কি পোটেনশিয়াল আছে? মানে আমাকে অ্যাট্রাক্ট করতে পারছে না। যতই তুমি ভালো ভালো শর্ট দেখাও, দেখাও, গল্পটা না, মানে আমাদের বেসিক মানে স্ক্রিপ্ট রাইটিং এর একটা বেসিক হচ্ছে যে ইমোশনালি ইউ হ্যাভ টু কানেক্ট করতে হবে। হ্যাঁ, সামহাও, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে কি সময়ে কি চলছে, তখন কি নিয়ে কথা বলা উচিত বা এ নিয়ে, মানে সামহাও আমাদের কয়েকটা কন্টেন্ট যেমন ক্লিক করে, কয়েকটা কন্টেন্ট করে না। এক্ষেত্রে বাংলা সিনেমার কয়েকটা কন্টেন্টও ক্লিক করছে না। মানে বোধ হয় ফর্মুলা গেমের একটা ব্যাপার চলে এসছে। হ্যাঁ, ফর্মুলা গেমের তো ব্যাপার আছে। হ্যাঁ, এবং হার্ট টু হার্ট জিনিসটা নেই, যে কোথাও গিয়ে আমি বোঝা যায়, তুমি সাউথ ইন্ডিয়ান ডাইরেক্টর যদি তুমি কথা বলো, তাদের ক্ষেত্রে তুমি একটা জিনিস ফিল করতে পারবে যে প্রচন্ড ভেতর থেকে লেখা গল্পটা, মানে তারা নিজেরা করে ভালোবেসেছে, বিশ্বাস রয়েছে নিজের গল্পের প্রতি। কোথাও গিয়ে ওটা বোধ হয় আমাদের দেখা যায় এখন চোখে যে সেটা মিসিং। আর আমার মনে হয় দেখো, মানে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, বাট কথাটা হচ্ছে ওই মানে ওভারঅল মানে একটু রেখে ঢেকে বলতে গেলে ব্যাপারটা হচ্ছে আমরা মানে অডিয়েন্সকে না মানে ভাগ করে দিয়েছি মানে বাংলা সিনেমা করতে গিয়ে। মানে একটা অডিয়েন্স গ্রামের আর একটা অডিয়েন্স শহরের, এটা আমরা দিনের পর দিন একটা লেভেল মানে কয়েকটা সেট অফ মানুষ ভেবে গেছে যে না এইটা না আমি ওইয়ের জন্য বানাবো, গ্রামের জন্য বানাবো, আর এইটা না শহরের জন্য বানাবো। আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু কৌশিক গাঙ্গুলির একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের বাংলার হিরো না কিন্তু মানে যারা হিরোরা ছিল তারা কিন্তু একটা সময় যে গল্পগুলো বাংলা সিনেমায় হতো, উত্তম কুমারের সিনেমায় তারা কিন্তু মানে হিরোই শিক্ষিত, ঠিক আছে, মানে হিরোটা কিন্তু এটা একটা মানে ওনার একটা পার্সপেক্টিভ। বাট আমি জাস্ট বলতে চাই এটা যে আমার খুব ভালো লাগলো পার্সপেক্টিভটা, মানে সেখানে কিন্তু গল্পটা কিন্তু আলাদা করে এরকম বলা হচ্ছে না শহরের জন্য বা গ্রামের জন্য। আগেকার দিনে যখন বাংলা সিনেমা হতো, কারণ সব জায়গাতেই বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিন ছিল, মাল্টিপ্লেক্স তো ছিল না। মাল্টিপ্লেক্স ইজ এ হিউজ রিজন এগেন, মানে হ্যাঁ, যে তো ও বলছে আগেকার দিনের মানে কৌশিক গাঙ্গুলি বলছেন আগেকার দিনে হিরোরা কোথাও শিক্ষিত ছিল, আর এখনকার দিনে আমরা বেশিরভাগ যারা একটু মানে পুষ্পা তো এডুকেটেড নয়, উই আর সেলিব্রেটিং পিপল যারা মানে আনএডুকেটেড বা ওরকম ভাবে আমরা সেই ব্যাপারটা বেশি এনজয় করছি কোথাও না কোথাও গিয়ে। বাট ঠিক আছে, সেটা একটা পার্সপেক্টিভ। তবে আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে মাল্টিপ্লেক্সের একটা মানে আমার মনে হয়, কারণ মাল্টিপ্লেক্সে মানে আমি সিনেমা এটা হচ্ছে আবার হাই হওয়া কিছু মানুষের জন্য ব্লক করে দেওয়া। এটা হচ্ছে ইন্দ্রনীল রায়চৌধুরীর একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম, গতকালই শুনছিলাম, সেটা হচ্ছে উনি বলছেন যে মাল্টিপ্লেক্সের জন্য কিন্তু বাংলা সিনেমার প্রচুর ক্ষতি হয়েছে। কারণ মানুষজনের সাধারণ মানে কি ছিল আগে অভ্যেস যে না একটা 5 টাকার বাসের একটা টিকিট কাটবো, 40 টাকার হ্যাঁ একটা টিকিট দিয়ে কেটে একটা 15 টাকার চিপস খেয়ে আমি বাংলা সিনেমা দেখে বাড়ি ফিরে যাবো। আমার ওটা ছিল সামর্থ্য, বাংলা সিনেমা মানে যারা দেখতে যেত তাদের ওটা সামর্থ্য। এখন কি সামর্থ্য খুব বেড়ে গেছে? এখন কি মানুষের কি কাছে কি অত টাকা পয়সা আছে? হ্যাঁ, মানুষের কাছে কি হিউজ টাকা পয়সা আছে যে তারা একটা গিয়ে একদিনে 2-3 হাজার টাকা খরচা করে আসবে একটা মাল্টিপ্লেক্সে গিয়ে একটা সিনেমা দেখার জন্য? এবার ধরো সিনেমা দেখতে যাওয়া মানে তো শুধু সেটা নয়, 3-4 ঘন্টা ধরে ওয়েট করানো, মানে মানুষের খিদে পাবেই। তুমি আজকে ধরো ঢুকছো কোনো একটা বড় মাল্টিপ্লেক্সে, 2.5 ঘন্টা, হ্যাঁ, তুমি প্রথমে অ্যাড চলে, তো অ্যাড চলতে চলতে কিন্তু মানে প্রথমেই বলে দিচ্ছে যে ঠিক আছে তুমি ফোন সাইলেন্ট রাখো। এবার তুমি ফোনটা সাইলেন্ট করে দিলে, স্ক্রিনে কি কি লেখা আসছে দেখো পরপর, ফোন সাইলেন্ট রাখো, তুমি ফোনটা সাইলেন্ট করে দিলে, তারপরে শুরু হলো অ্যাড। তারপরে একটা হঠাৎ করে একটা লোক কস্টিউম মানে পরে মানে ওদের যেটা থাকে পরে তোমায় এসে জিজ্ঞেস করলো স্যার কিছু অর্ডার দেবেন? তার মধ্যেখানে তুমি কি শুনতে পাচ্ছ? তোমার সামনে কেউ পপকর্ন খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, কেউ নাচোস খাচ্ছে, কেউ অনেক কিছু খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, পিজা খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে। তুমি কিন্তু সেই আওয়াজগুলো তোমার কানের মধ্যে যাচ্ছে, তোমার কিন্তু কোথাও না কোথাও গিয়ে খিদে পেতে বাধ্য, কারণ 20 মিনিট ধরে অ্যাড চলছে, সিনেমাটা এখনো শুরু হয়নি। তোমার কি করবে? তুমি ফোনও পকেটে ঢুকিয়ে দিয়েছো। কিন্তু এটা একটা আর সেই সারাক্ষণ প্রচুর খাবারের কাউন্টার, তো কোথাও না কোথাও গিয়ে বাধ্য করছে যে তোমাকে খাবারটা কিনতে হবে। সাইকোলজিক্যালি মানে আমি তো বলছি যে অ্যাড তো চলছে, যারা অ্যাড চালাচ্ছে ওখানে তাদের ঠিক আছে একটা অ্যাডভার্টাইজিং তারা করছে, কিন্তু এটা না কোথাও না কোথাও একটা হ্যাবিটও ক্রিয়েট করছে যে তুমি সিনেমা দেখতে বসার আগে ইউ ওয়েট, তুমি 20 মিনিট ধরে বসো,
তারপরে আবার ইন্টারভেল হবে, আবার 10-15 মিনিটের একটা অ্যাড। তোমার খিদে পেতে 2 ঘন্টার সিনেমা দেখতে গেলেও তোমার খিদে পেতে বাধ্য। তুমি বাড়ি থেকে যাই খেয়ে আসো, আমি তো মানে এটা দেখেছি, একেবারেই তাই, এই ফিল করেছি। একেবারেই তাই। বাধ্য করছে মানুষকে যে এত টাকা পয়সা খরচা করো, যেখানে তাদের কাছে টাকা পয়সা নেই, তো কেন যাবে তারা দেখতে? এক্স্যাক্টলি, মানে কোথাও গিয়ে হয়তো সামাজিক যেটা পরিস্থিতি রয়েছে তার সাথে ওই ক্রাইটেরিয়া ম্যাচ করছে না কোথাও। একদমই একদম। মানে সাপোজ আজকে সালমান খানের সিনেমাও হয়তো একটা সময় প্রচুর লোকজন যেত, একটা অডিয়েন্স ছিল, তারা হয়তো একটা সময় বন্ধ করে দেবে, মানে যদি না তারা তাদের জায়গায় সেই শুধু মাল্টিপ্লেক্স চলে আসলো সিঙ্গেল স্ক্রিনের জায়গায় এবং টাকার রেঞ্জটা হয়ে গেল। তো এগুলো একটা কারণ হতে পারে। আর এটা তো একটা ফ্যাক্ট যে বড় ছবি ছাড়া, মানে হিউজ স্পেকটাকেল মুভি ছাড়া তো কিছু সেরকম ভাবে অত বিজনেস করতে পারছে না। একটা সাধারণ সিনেমা লাইভ কিছু, হ্যাঁ, তো একটা সাধারণ সিনেমা, কৌশিক গাঙ্গুলির সিনেমা বা যারই সিনেমা, মানে মানে এখনকার যারা পরিচালক আছেন, তো তাদের সিনেমা দেখতে কি কোথাও না কোথাও একটা সাধারণ অডিয়েন্সের মনে হতে বাধ্য যে আমি শাহরুখ খানের সিনেমার পেছনে আমি 1000 টাকা স্পেন্ড করতে পারি, বাট আমি কি কৌশিক গাঙ্গুলির সিনেমার পেছনে 1000 টাকা স্পেন্ড করবো? একদমই তাই। এটা কি এটা আমাদের অ্যাডমিট করতে হবে। মানে আমি কাউকে ছোট করছি না, বাট কথাটা হচ্ছে বাংলা সিনেমার সেই কিন্তু কৌশিক গাঙ্গুলির সিনেমা সেই স্পেকটাকেলটা নেই, আর এটা এখন হয়ে গেছে। মানে কোভিড ইজ আ হিউজ রিজন, মানে এই পার্সপেক্টিভটা চেঞ্জ হওয়ার। তো মানে কারণ তারা কোভিডে অনেক কিছু দেখে নিয়েছে, তারা বাড়ির ভেতর বসে আছে, নাও দে ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড। প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে, তারা জিনিসপত্র দেখছে, ভ্লগ করছে, তারা একটা স্পেকটাকুলার জিনিসপত্র দেখতে চাইছে। অনেকদিন হল বন্ধ ছিল, এখন তারা বড় স্ক্রিনে এমন কিছু ম্যাজিক দেখতে চাইছে। সেই ম্যাজিকটা না দেখাতে পারলে আমি কেন টাকা দেবো? থ্যাংক ইউ সো মাচ উন্মেশ দা আসার জন্য। তোমার কেমন লাগলো? আমার তো বেশ ভালোই লাগে, মানে এরকম ভাবে, মানে কি বলবো, যদি কথা বলতে পারা যায় মন খুলে, আমার তো বেশ ভালোই লাগে। আমার তোমার সাথে কথা বলেও বেশ ভালো লাগলো, অনেক কিছু এক্সচেঞ্জ হলো আজকে। মানে আজকে এখান থেকে আমাদের আড্ডা শুরু হলো, এখানেই শেষ হচ্ছে, আমাকে একটু বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। বাট মানে সিরিয়াসলি খুব ভালো লাগলো যে তুমি এটা, মানে এরকম একটা চেষ্টা করছো, তুমি পডকাস্ট করার চেষ্টা করছো, বিভিন্ন মানুষকে তুমি মানে মানুষের সাথে ইন্টারাকশন করার চেষ্টা করছো, তাদের পার্সপেক্টিভটা দিয়ে নিজের একটা পার্সপেক্টিভ, মানে ঠিক আছে, মানে ঠিক আছে তুমি কি ভাবছো সেটা কি তুমি করছো, হিসেব করছো। তো মানে খুব ভালো, তুমি চালিয়ে যাও। অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট পডকাস্ট। থ্যাংক ইউ মানে ফর ইউর নেক্সট ভেঞ্চার, তুমি যাই করো সবকিছুর জন্য অল দ্য বেস্ট। আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও, আরো ভালো ভালো ভিডিও আসছে। থ্যাংক ইউ।